নমস্কার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আমাদের এই ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে সকাল থেকে আমি ভাবছিলাম যে কখন ভিডিও বানাবো, মানে এত খবর, মার্কেটে এত খবর যে ভিডিও মানে মনে হচ্ছে সকালে একবার বানাই, দুপুরে একবার বানাই, বিকেলে একবার বানাই, পারলে সকালে ব্যাক করে গিয়ে আবার একবার বানাই। মানে চারিদিকে এত খবর যে বলার নেই, এবং মানে বলার এত কিছুই আছে যে কিছু বলার নেই, মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে আর কি। তো তার মাঝখানেই কিছু ছোট ছোট জিনিস নিয়ে আমাদের তো আলোচনা করতেই হয়। তো আজ আমরা আলোচনা করব যে বিভিন্ন ভোট প্রার্থীদের এই যে ভোটের পরে এই যে অবসর সময়, মানে রেজাল্ট বেরোনোর আগে পরীক্ষার, অথচ পরীক্ষা হয়ে গেছে অথচ রেজাল্ট বেরোনি, এই যে অবসর সময় বা এই যে ফাঁকা সময়, এই সময়টাতে ওনারা কীভাবে সময় কাটাচ্ছেন, কীভাবে নিজেদেরকে রিল্যাক্স রাখছেন বা কী ভাবছেন, সেসব নিয়ে আমাদের এই আলোচনা। আজ আমাদের এই গুরুত্বপূর্ণ যে আলোচনা, সিরিয়াস আলোচনা, এই সিরিয়াস আলোচনাতে সম্পর্কিত যে তথ্যগুলি সেগুলো আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পড়ায় উপকৃত করেছেন সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ, তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। ওনারা কেন এগিয়ে থাকেন এবং এগিয়ে রাখেন তার পরিচয় শুরুতেই আমরা আজকে দেবো, কারণ ওনারা বের করে ফেলেছেন যে তৃণমূল কেন ভোট কাউন্টিংয়ের জন্য এত সময় দিচ্ছে বা এত কষ্ট করছে। যদিও তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে তারা 200-র উপরে সিট পাবে, কিন্তু তবু তারা লেগে আছেন স্ট্রং রুমের ওখানে। মানে আমি জানি না, মানে প্রত্যেকে 200-র উপরে সিট পেয়ে যাচ্ছে তৃণমূল, বিজেপি সবাই, তারা কিন্তু স্ট্রং রুমে যুদ্ধ করে যাচ্ছে। আর যাদের সিট নাকি বেশি নেই বা যারা এক্সিট পোলে বেশি সিট পাচ্ছেন না, তারা কিন্তু স্ট্রং রুমে গিয়ে খুব বেশি কিছু করছেন না। মানে এটা অবাক করার বিষয়। আর যদি আপনি শিওর হয়েই থাকেন যে আপনি 200-র উপরে সিট পেয়ে যাবেন বা সরকার গড়ছেনই, স্ট্রং রুমে গিয়ে বোঝাচ্ছেন কেন? ঘরে গিয়ে রিলেজ করুন। স্ট্রং রুমে গিয়ে ধর্ণা দেওয়ার আপনাদের দরকারটা কী? ভালো করে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করুন, ঘুমুন। স্ট্রং রুমে গিয়ে এমন আপনারা মানে নিজেদের কতটা তারা আপনারা দুর্বল সেটা দেখাচ্ছেন, যেন দেখে মনে হচ্ছে যে আপনাদের মতো দুর্বল আর কেউ নেই। অথচ নামটা হচ্ছে স্ট্রং রুম। স্ট্রং রুমে গিয়ে নাকি আপনারা ধর্ণা দিচ্ছেন। স্ট্রং রুমে গিয়ে সারাক্ষণ স্ট্রং রুম, কে দড়ি বেয়ে ছাদে উঠছে, কে দড়ি বেয়ে নিচে নামছে, স্ট্রং রুমে সিসিটিভি কোথায় কোথায় লাগানো আছে, স্ট্রং রুমের বাক্স কোন কালারের বাক্সটা বেরোচ্ছে সেই নিয়ে আপনাদের আলোচনার শেষ নেই। অথচ এদিকে বাইরে বেরিয়ে বলছেন আমরা 200টা সিট জিতবেন। তো 200টা যদি জিতেই যাবেন, তাহলে আর স্ট্রং রুমে গিয়ে আপনারা কী করছেন? আমার তো মনে হয় যে ভোটের প্রচার সেই করে যার ভোটে জেতার নিজস্ব জেতার মানে সন্দেহ আছে। তো ভোট প্রচার করার কি দরকার? যদি আপনারা 5 বছর কাজই করে থাকেন, বরং উচিত যে সেখানকার স্ট্যান্ডিং বা সিটিং এমএলএ নন, তিনি ভোটের প্রচার করবেন। কারণ বাকি 5 বছর ধরে ওই এমএলএ ভোট প্রচার করার সুযোগ পেয়েছেন, গত 5 বছর ধরে। আর যিনি দাঁড়িয়েছেন নতুন, তিনি সুযোগ পাননি, তাই তাকেই সুযোগটা দেওয়া উচিত। আর আপনাদের এই যে গোটা দিনের কর্মকাণ্ড, সেগুলো আমি প্রচুর মানে সংগ্রহ করেছি ডাটা। আস্তে আস্তে সব দেখাতে পারবো কিনা জানি না, দেখাবো। এখন দেখা যাক কি হয়। সকলের ভোট যাত্রা শুভ হোক, ভালো থাকবেন। ভোট গণনা নিয়ে কেন এত চিন্তিত তৃণমূল, তার একটি কারণ এবিপি আনন্দ আমাদের জানিয়েছে। তারা জানিয়েছে যে রুদ্রনীলবাবু নাকি তার ঘরে বসেই ভোট গণনা প্রায় শুরু করে দিয়েছেন। এখন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় উনি অবসর টাইমে কী করছেন বা এখন কী করছেন, তো বলছেন যে কাজ এখনও শেষ হয়নি, এখন উনি বিভিন্ন ভোট গণনার বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এবং পাড়ার মধ্যে বিভিন্নভাবে ঘুরছেন, সেখানে সবার সাথে কথা বলছেন। কৌস্তববাবু, তিনি বিজেপি প্রার্থী, তিনি জানিয়েছেন উনি যে কদিন কাজে যেতে পারেননি সেই কদিনে ওনার জুনিয়ররা ওনার কাজ সামলেছেন, তাতে ওনারা কিছুটা স্বাবলম্বী হয়েছেন। এবং উনি এটিও জানিয়েছেন যে উনি 4 তারিখের পর থেকে কাজে যাবেন, কারণ ওনার অন্য সোর্স অফ ইনকাম নেই। এটি ওকালতি তার সোর্স অফ ইনকাম। তৃণমূল নেতাদের মতো তিনি অন্যভাবে কিছু ইনকাম করতে পারবেন না। বিকাশ রঞ্জন বাবু, সিপিএম প্রার্থী, উনি জানিয়েছেন যে উনি এই জীবনচর্যায় বিশ্বাস করেন যে ভোট হয়ে গেছে, আমার আর কিছু করণীয় নেই, আমার এখন অন্যান্য কাজ আছে, সেই কাজ আমি করব, কারণ ফলের উপর আমার কোনো হাত নেই। মানে উনি বিশ্বাস না করলেও উনি কিন্তু সেই গীতার সেই কথাতেই বিশ্বাস, যে ফলের আশা করো না, কাজ করে যাও, ফল ঠিক মতো হয়ে যাবে। অর্জুনবাবু তো অদ্ভুতভাবে জানিয়েছেন উনি নাকি 1.5 মাস ঘুমোননি। 1.5 মাস না ঘুমিয়ে কী করে একটা মানুষ জেগে থাকতে পারে সেটা আমি জানি না। তো উনি তো ওনার এই ভোটের পরের যে সময়টাতে উনি কাটাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে বা মন্দিরে যাচ্ছেন, এবং আবার উনি পরের ভোটের নাকি প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করেছেন। কী করে যে পরের ভোটের প্রস্তুতি নিচ্ছেন? শুধু মন্দিরে গিয়ে পুজো করেই হয়তো পরের ভোটের প্রস্তুতি নিচ্ছেন। মধুপর্ণা দেবী, উনি তৃণমূল প্রার্থী, কনিষ্ঠ প্রার্থীদের মধ্যে একজন। উনি বলেছেন উনি নাকি লাস্ট 1.5 বছর জনগণের মধ্যে এমন সময় কাটিয়েছেন যে ওনার বই পড়ার সময় হয়নি, তাই এখন উনি বই পড়ছেন। মানে এরকম ডেডিকেটেড নেতৃত্ব যদি পশ্চিমবঙ্গে থাকে, পশ্চিমবঙ্গের উন্নতি আর আটকায় কে? মানে অবাক করার বিষয়। মানে 1.5 বছর ধরে নাকি জনগণের মাঝখানেই ছিলেন। আর ফিরাদ সাহেব জানিয়ে দিয়েছেন পরিষ্কার কথা, যখন লেখা আছে উনি এখন পাড়ায় আছেন, আড্ডা মারছেন, একদম খুব নিশ্চিন্তে আছেন, কোনো চিন্তা নেই ওনার ভোটের রেজাল্ট নিয়ে। যে কথাটি এখানে বলতেই হবে তা হচ্ছে, আজকে আমরা একটি নতুন জিনিস জানলাম, তা হলো
ভোটের পরে নেতা নেত্রীরা কীভাবে অবসর সময় কাটাচ্ছেন সেটিও একটি আলোচনার বিষয়, কিন্তু মানুষের অবস্থান নয়। এখন দেখা যাক ওনাদের ভোট ভাগ্যে কী থাকে। আপনাদের সকলের ভোট যাত্রা শুভ হোক, ভালো থাকবেন।